খবরটাকে অনেকে বলতে পারেন ব্রেকিং নিউজ, অনেকটা তেমনই। দেশে ফেরার বিষয়ে শেখ হাসিনা এতদিন বলে এসেছেন যে যে কোনো সময় তিনি দেশে ঢুকে পড়বেন, খুব শিগগিরই তিনি দেশে ফিরবেন। কিন্তু এবার একেবারে টাইম ফ্রেম বেঁধে দিলেন। ভারতের প্রভাবশালী গণমাধ্যম এনডিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন যে চলতি বছরের মধ্যেই, অর্থাৎ এই বছরের ডিসেম্বরের মধ্যেই তিনি দেশে ফিরে আসবেন। এর আগে আপনাদের জানিয়েছিলাম যে শেখ হাসিনার পক্ষ থেকে ট্রাভেল পাস চাওয়া হবে দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনের কাছে, এমন কথা জানিয়েছিলেন শেখ হাসিনার পক্ষ থেকে প্রবাসী একজন আওয়ামী লীগ নেতা। এবং সেই ট্রাভেল পাস চাওয়া হবে 2026-এর 15ই আগস্টের আগেই। কিন্তু প্রশ্ন হচ্ছে যে তিনি কি সত্যি ফিরতে পারবেন, অথবা তিনি নিজে ফিরবেন কিনা, এই প্রশ্ন অনেকের মাঝেই উকি দিতে পারে। এবং তিনি যে মাঝে মধ্যেই বলেন তিনি দেশে ফিরে আসবেন, তিনি দেশে ফিরে আসতে চান, সেসব বিষয়ে কিন্তু আমাদের সরকারের পক্ষ থেকে, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কখনোই কোনো মন্তব্য করা হয়নি। যেহেতু এবার তিনি একেবারে টাইম বেঁধে দিয়েছেন দেশে ফেরার জন্য, এক্ষেত্রে সরকার কি বলবে বা কি করবে? যেহেতু ইউনূস সরকার থেকে শুরু করে বিএনপি সরকার পর্যন্ত বলে আসছে, বারবার বলে আসছে যে তাদের পক্ষ থেকে ভারত সরকারের কাছে দফায় দফায় অনুরোধ চাওয়া হয়েছে শেখ হাসিনাকে যেন দ্রুত ফিরিয়ে দেওয়া হয়। যে প্রত্যর্পণ চুক্তি রয়েছে, সেই প্রত্যর্পণ চুক্তিতেও নানান ধরনের জটিলতা রয়েছে, যাই হোক দাবি তো করা হচ্ছে। এখন তো শেখ হাসিনা নিজেই ফিরতে চাইছেন, তিনি ঘোষণা দিয়ে দিয়েছেন। এই ক্ষেত্রে সরকারের তো, বাংলাদেশ সরকারের তো আর কোনো প্রকার দোষারোপ করার কোনো জায়গা থাকছে না ভারত সরকারের প্রতি, যে ভারত ফেরত দিতে চাইছে না বা ভারত কোনো উত্তর দিচ্ছে না। আবার বিএনপি সরকারের সঙ্গে শেখ হাসিনা দেশে ফেরার বিষয়ে কোনো ধরনের গোপন সমঝোতা করছেন কিনা বা করা হয়েছে কিনা, এ বিষয়েও এনডিটিভির পক্ষ থেকে জানতে চাওয়া হয়েছিল। তিনি মন্তব্য করেছেন, সে বিষয়ে পরে বলছি। তিনি তার সাক্ষাৎকারে কি কি বলেছেন তা একটু সংক্ষেপে আগে আপনাদের সামনে তুলে ধরি। এনডিটিভিকে ইমেইলে একটি বিশেষ সাক্ষাৎকারে তিনি ঘোষণা দিয়েছেন সব ধরনের রাজনৈতিক প্রতিকূলতা, ষড়যন্ত্র এবং আইনি বাধা উপেক্ষা করে চলতি বছরেই দেশে ফিরবেন তিনি। শেখ হাসিনা বলছেন, দেশে ফেরা তার ব্যক্তিগত কোনো উচ্চাকাঙ্ক্ষা নয়, বরং এটি বাংলাদেশের জনগণের রাজনৈতিক অধিকার, গণতন্ত্র, আইনের শাসন এবং মুক্তিযুদ্ধের চেতনা প্রতিষ্ঠার সঙ্গে সরাসরি জড়িত। তিনি বলছেন যে তিনি মৃত্যুকে ভয় পান না। 1975 সালের ট্র্যাজেডির কথা উল্লেখ করার পাশাপাশি তিনি 21শে আগস্টের ঘটনার কথাও উল্লেখ করেন এবং তিনি বলেছেন যে প্রতিবারই জনগণের পাশে দাঁড়িয়েছেন এবং এবারও সব বাধা অতিক্রম করে তিনি নিজের মাতৃভূমিতে ফিরে আসবেন, ফিরে আসতে চান। এই ধরনের ল্যাঙ্গুয়েজ কিন্তু তিনি ইউজ করেননি, তিনি বলেছেন ফিরে আসবেন। আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা এবং আওয়ামী লীগের যে দলীয় নেতাকর্মী, তাদের নামে যে হাজারো মামলা, সে প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলছেন, আওয়ামী লীগ কোনো কাগজের সংগঠন নয়, এটি বাংলার মাটি ও মানুষের ইতিহাস এবং জাতীয় পরিচয়ের সঙ্গে গভীরভাবে মিশে আছে। আওয়ামী লীগের রাজনৈতিক পুনরুত্থান কোনো সরকারের দয়ার উপর নির্ভর করে না। ৭৭ বছরের ইতিহাসে দলটি বারবার কঠিন সময়ের মুখোমুখি হয়েছে এবং প্রতিবারই জনগণের শক্তিতে ঘুরে দাঁড়িয়েছে। তিনি অভিযোগের সুরে বলেন, কিছু বাংলাদেশ বিরোধী শক্তি ষড়যন্ত্রের মাধ্যমে জনগণের একটি অংশকে বিভ্রান্ত করে ক্ষমতা পরিবর্তন করেছে, কিন্তু মানুষের হৃদয় থেকে আওয়ামী লীগকে মুছে ফেলা সম্ভব হয়নি। আওয়ামী লীগকে মুছে ফেলা সম্ভব হয়েছে কি হয়নি সেই বিতর্কে না গেলেও তার এই অংশের প্রথম বিষয়টি তো একেবারে চরম সত্য, যে দেশের অগণিত মানুষকে, লাখ কোটি মানুষকে বিভ্রান্তির মধ্যে রেখে এই আন্দোলন, অর্থাৎ 5 আগস্টের যে গণ আন্দোলন, সেটিতে যারা নেতৃত্ব দিয়েছিলেন তারা প্রতারিত করেছেন। মুক্তিযুদ্ধের স্লোগান ব্যবহার করে, বঙ্গবন্ধুর নামে স্লোগান দিয়ে পরবর্তীতে আমরা দেখলাম যে শেখ হাসিনা সরকার পতনের পরপরই তাদের একেবারে স্বরূপ ফিরে এলেন। এবং মানুষ যদি বুঝতে পারতো যে এই শক্তি আসলে কারা, ডিপ স্টেটের হয়ে স্বাধীনতা বিরোধী শক্তি এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে, নিশ্চয়ই এত মানুষ অংশগ্রহণ হতো না। খুব স্বাভাবিক, মানুষের ক্ষোভ ছিল,
মানুষের ভিতরে ক্ষোভের দানা ছিল আওয়ামী লীগের সময় যে অপকর্ম বা অন্যায়গুলো হয়েছে, কিন্তু তাহলেও যখন বুঝতে পারতো যে একটা বিশেষ ষড়যন্ত্রের মাধ্যমে সরকার পতনের আন্দোলন, এটি স্বাভাবিকভাবে সরকার পতনের আন্দোলন হতো নিয়মতান্ত্রিক উপায়ে, সেটিও হতে পারে, যে কোনো রাজনৈতিক শক্তি করতেই পারে, কিন্তু এর ভিতরে যে একটা সূক্ষ্ম গভীর ষড়যন্ত্র, সেটি মানুষ নিশ্চয়ই বুঝতে পারেনি। যাই হোক, শেখ হাসিনা বলছেন ওই সাক্ষাৎকারে যে 5 আগস্টের পর বাংলাদেশের মূল ভিত্তি জাতীয়তাবাদ, গণতন্ত্র ও ধর্ম নিরপেক্ষতার উপরে আঘাত হানা হয়েছে। এটাও চরম সত্য কথা। এই কথা যেই বলুক না কেন, তার সঙ্গে আমরা একমত পোষণ করতে চাই। তিনি বলছেন মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন ধ্বংস, জয় বাংলা স্লোগান নিষিদ্ধ এবং সংখ্যালঘু ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের উপর হামলা বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার অপচেষ্টার অংশ। যেটি বলছিলাম যে বিএনপির সঙ্গে কোনো ধরনের গোপন সমঝোতা হয়েছে কিনা তার ফিরে আসার বিষয়ে, সেই বিষয়টি তিনি একেবারে নাকচ করে দিয়েছেন এবং এই ধরনের একটা গুঞ্জন রয়েছে, সেইগুলোকে তিনি সব অ্যাভয়েড করে তিনি বলছেন যে প্রশ্নই ওঠে না। আওয়ামী লীগ কারো রাজনৈতিক দয়া চায় না, গণতন্ত্র এবং জনগণের ভোটাধিকার কোনো গোপন দর কষাকষির বিষয় নয়, এগুলো সাংবিধানিক অধিকার। এই জায়গায় এসে অবশ্যই অনেকের কাছে একটু খটকা লাগতে পারে, এটি চরম বাস্তবতা, যে তিনি খুব সহজে ফিরতে পারবেন না। যদি প্রথমত বলি যে তার বিরুদ্ধে যে মামলা রয়েছে, তার বিরুদ্ধে যে মৃত্যুদণ্ডের রায় হয়েছে, সেটাকে তিনি মাথায় নিয়ে ফিরতে পারেন। তার কারণ তিনি দেশে ফিরে এলেই তো সঙ্গে সঙ্গে তাকে ফাঁসি কাস্টে ঝুলানো হবে না, তাই না? নিশ্চয় নানান ধরনের আইনি প্রক্রিয়া রয়েছে। তো তিনি এর আগে একবার বলেছেন যে আমি আর কদিন বাঁচবো, আমি দেশের মানুষের মাঝে গিয়ে যে কদিন বাঁচা যায় বাঁচতে চাই। তো যদি সত্যি সত্যি তিনি সেই ধরনের মানসিকতা পোষণ করেন, তিনি এসে সব ধরনের মামলা ফেস করতে পারেন। দ্বিতীয় যে বিষয়টি, যে আমরা যা দেখছি, আমরা যা শুনছি, আসলে বিহাইন্ড দ্য স্ক্রিন কিছু ঘটছে কিনা, ঘটতেই পারে, অস্বাভাবিক কিছু নয়। আন্তর্জাতিক নানান কানেকশনের মাধ্যমে নানান ধরনের সমঝোতা বলি, নানান ধরনের শর্ত বলি, এগুলো হওয়াটা একেবারে অস্বাভাবিক কিছু নয়। তবে তবে তিনি যদি ফিরতেই চান এবং ফেরেন, এটুকু আমাদের ধরে নিতে হবে, অনেক কিছু না হলেও কিছু কিছু শর্ত তাকে মেনে নিয়ে আসতে হবে। কি ধরনের শর্ত তা হয়তো আমরা জানি না, তবে এটুকু অনুমান করা যায়। এবং তিনি দেশে ফিরে এলে নিঃসন্দেহে আওয়ামী লীগের নেতাকর্মীরা অনেক বেশি উজ্জীবিত হবেন। কথা আবারও বলি, বারবার বলি, ডক্টর ইউনূস সরকারও চায়নি শেখ হাসিনা দেশে ফিরে আসুন। যতই বলা হোক যে ভারত সরকারের কাছে আবেদন জানানো হয়েছে, ঠিক একইভাবে বিএনপিও যত বলুক যে ভারত সরকারের কাছে আবেদন জানানো হয়েছে, আমার মনে হয় কেউ সত্যি সত্যি চায় না শেখ হাসিনা দেশে ফিরে আসুক। এমনকি এনসিপির যে নেতারা, যারা গণ আন্দোলন বা অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছেন, যাদের রাজনৈতিক পুঁজি এখন শেখ হাসিনা এবং ভারত বিরোধিতা, সেই তারাও চান না। এটা মোটামুটি আমি স্পষ্ট করে বলতে পারি, আমার মনে হয় যে তারাও চায় না দেশে ফিরে আসুক শেখ হাসিনা। তারাও জানে শেখ হাসিনা ফিরে এলে কি হতে পারে। অতএব যেগুলো দাবি করা হয়, যেগুলো বলা হয়, সেগুলো শুধুই বাগাড়ম্বর। যেহেতু তিনি ঘোষণা দিয়েছেন এই বছরের মধ্যে ফিরে আসতে চান, আমার মনে হয় এটি একেবারে হালকা কোনো বিষয় নয়। এর আগে ইনডিরেক্টলি বা ধোঁয়াশাচ্ছন্নতার মধ্য দিয়ে যে কথাগুলো বলেছেন দেশে ফিরে আসার বিষয়ে, সেগুলোর সঙ্গে এবারের ঘোষণাটি অনেক অনেক পার্থক্য। এখন আমাদের দেখার বিষয় সরকার আসলে কি বলে বা কি করতে চায়, সত্যি সত্যি তাকে বিচারের মুখোমুখি করতে চান কিনা। আর শেখ হাসিনা যেহেতু বারবার বলে আসছেন এবং এবার নির্দিষ্ট করে বলেছেন, নিশ্চয়ই নিশ্চয়ই কোনো কিছু একটা ঘটছে। আর তিনি যদি বলার জন্যই বলেন শুধুমাত্র, অনেকে বলতে পারেন যে তিনি নেতাকর্মীদের উজ্জীবিত করার জন্য এই কথাগুলো বলছেন। আমার মনে হয় এইবারের ঘোষণাটি একেবারেই হালকাভাবে নেওয়ার কোনো কারণ নেই। বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের যে অপরিহার্যতা, এটা কোনো অবস্থাতে মাইনাস করা যাচ্ছে না। আর রাজনীতির যে আলোচনা, নেতৃত্বের যে আলোচনা, সেই আলোচনায় শেখ হাসিনাকেও মাইনাস করা যাচ্ছে না। ফলে ঘুরে ফিরে যত রাজনৈতিক আলোচনায় হচ্ছে, সেই আলোচনাতে আওয়ামী লীগ ভার্সেস বিএনপি আসছে।
বিএনপি ভার্সেস আওয়ামী লীগ আসছে, কিন্তু আওয়ামী লীগ ভার্সেস জামাত, জামাত ভার্সেস এনসিপি এই জিনিসগুলো আসছে না। ফলে কি হলো, বিএনপি, এনসিপি, জামাত এদের সবাইকে মানুষজন মনে করছে যে এরা হলো মুদ্রার এপিঠ, কিংবা নদীর এক তীর। এক তীরের যেমন বসতি রয়েছে, পাড়া প্রতিবেশী রয়েছে, কিংবা একই পরিবারে ভাই ব্রাদার রয়েছে, যে কোনো কারণে একটু ভিন্ন হয়ে আছে, ঠিক ওই রকম এখন বাংলাদেশে যে সকল রাজনৈতিক দল রয়েছে, মোরালেস তাদের সবার মধ্যে একটা হৃদয় মাছের সম্পর্ক রয়েছে এবং তারা একে অপরের জড়োয়া ভাই। আর সীমান্তের ওপারে বলেন, জেলখানাতে বলেন, পদ্মা নদীর ওপারে বলেন, পর্দার আড়ালে বলেন, যে রাজনৈতিক শক্তিটি, সেই রাজনৈতিক শক্তিটি হলো আওয়ামী লীগ এবং তার সঙ্গে তার সহযোগী সংগঠন, এবং একই সঙ্গে তার যে সকল রাজনৈতিক মিত্র ছিল, জাসদ, ওয়ার্কার্স পার্টি, জাতীয় পার্টি, এরপর হেফাজতের একটা বিরাট অংশ, অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে, আওয়ামীপন্থী, আওয়ামী লীগ জমানাতে যারা আমি এবং মামুদের সরকার, যারা গৃহপালিত বিরোধী দল, হোয়াট এভার মেবি, যে কথাই বলেন না কেন, ওটা আর একটা ব্লকের মধ্যে রয়ে গেছে। ফলে কি হলো, যেমন আপনি একটা ঘরের মধ্যে আছেন, চারিদিকে আবদ্ধ, কিন্তু ঘরের অপর প্রান্তে আপনি জানেন যে সাপ আছে, ব্যাঙ আছে, বেজি আছে, বাঘ আছে, ভাল্লুক আছে, ভূত আছে, জিন আছে, প্রেত আছে, কিন্তু আপনি কোনো ব্যারিয়ার তৈরি করতে পারছেন না। ফলে আপনি যেখানেই থাকেন না কেন, প্রতি মুহূর্তে মনে হবে এই এলো বুঝি, এই ধরলি বুঝি। কাজেই সেই আক্রমণ থেকে বাঁচার জন্য আপনি অনেক কিছু করবেন। একইভাবে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের অবর্তমানে, মানে আওয়ামী লীগ থাকলে আওয়ামী লীগ সম্পর্কে যে ভয় থাকতো, ভীতি থাকতো, তার চেয়ে শত শত গুণ বেশি ভয়, আতঙ্ক, অনিশ্চয়তা তৈরি হয়েছে পর্দার আড়ালে থাকা আওয়ামী লীগকে নিয়ে। এর ফলে কি হলো, সকল রাজনীতির আলোচনায় আওয়ামী লীগ কি আছে রাজনীতিতে? একদল বলছে আছে, আরেকদল বলছে নেই। আওয়ামী লীগ কি টিকে থাকবে? একদল বলছে টিকে থাকবে, আর একদল বললো যে টিকে থাকার কি আছে, আওয়ামী লীগ তো আছেই, 6 কোটি মানুষ আওয়ামী লীগ করে, এখানে টিকে থাকার কি আছে। আর একদল নানা রকম তথ্য উপাত্ত হাজির করছে, না না না, এটা সম্ভবই নয়। ইতিহাসে যে সমস্ত রাজনৈতিক দল গণ অভ্যুত্থানে পরাজিত হয়েছে, তারা মানব জাতির ইতিহাসে কোনো দিন ফিরে আসে নাই। তো এই সমস্ত যে সমস্ত লোকজন ইতিহাসের কথা বলেন, কিছু কিছু হলে ইতিহাসে এটা হয়নি, এটা হয়নি, সারা দুনিয়ার এরকম নজির নাই। তাদেরকে যদি বলা হয় বাংলাদেশের কুড়িগ্রাম জেলার ইতিহাস বলেন, নীলফামারীর ইতিহাস বলেন, তারা বলতে পারবে না, কিন্তু দুনিয়ার ইতিহাস তারা জানেন। তাদেরকে যদি বলা হয় সারা দুনিয়ার ইতিহাস তারা জানে, কিন্তু বাংলাদেশে যদি বলা হয় 1935 সনের ভারত শাসন আইন সম্পর্কে একটু বলেন তো, আপনি যদি বলেন যে মার্লো মিশন সম্পর্কে কিছু বলেন তো, ক্রিপস মিশন সম্পর্কে কিছু বলেন তো, কিচ্ছু বলতে পারবে না, কিছু বলতেই পারবে না। এক লোক দেখা গেল যে এই আমি মাঝে মধ্যে বিভিন্ন কোরআনের আয়াত বলি, তো সংগতির কারণ হলো কি যে উচ্চারণ, আরবি উচ্চারণ যেটা আছে আমাদের দেশে, যে আরবি উচ্চারণ হয় মেইনলি হলো কয়েকটি আরবি শব্দ আছে, যেমন বাংলাতে আমরা চাঁদ বলি, চাঁদ, বা দীর্ঘই, রস্বরী দীর্ঘরি। তো এই শব্দগুলোর উচ্চারণ করে পরিশুদ্ধ বাংলায় কথা বলে এইরকম লোক আপনি পাবেন না। আচ্ছা, কিন্তু এই বাংলা ব্যাকরণটা যদি আপনি জার্মানির কোনো লোককে বলেন বা আমেরিকার কোনো লোককে বলেন, সে কিন্তু পরিশুদ্ধভাবে, তাকে যদি আপনি একবার শিখিয়ে দেন চাঁদ, সে যেন 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 আজকে আকাশে চাঁদ উঠেছে, চাঁদ উঠেছে, এইভাবে বলে আপনি হাসতে হাসতে মরে যাবেন। কিন্তু আমরা বাঙালিরা কখনোই কিন্তু ওই ভাষায় কথা বলি না। এখন সেই যে হযরত শাহজালাল রহমতুল্লাহ আল্লাহের সঙ্গে আমাদের দেশে আরব দেশের লোকেরা এসছে, ওই সময় আমাদের দেশের লোকদেরকে যে শিক্ষা দেওয়া হয়েছে, এইভাবে আইন উচ্চারণ করতে হবে, গায়ন উচ্চারণ করতে হবে, আলিফ, ছোট আলিফ, বড় আলিফ, এই জিনিসগুলো করতে হবে, এখানে টান দিতে হবে, ওটাই উস্তাদদের মাধ্যমে বংশ পরম্পরায় সিনা থেকে সিনা চলে আসছে। এবং এই লাইনে যারা শিক্ষা গ্রহণ করছে, তারা এই আরবি শিক্ষাটাকে মনে করে যে আল্লাহ স্বয়ং তাদেরকে শিখিয়েছে, এখানে নির্ভুল। পৃথিবীতে একমাত্র আরবি হলো শ্রেষ্ঠতম ভাষা, আল্লাহর পক্ষ থেকে অন্য কোনো ভাষা নেই, কিয়ামতে আরবি ছাড়া আল্লাহ আরবিতে কথা বলবেন এবং দুনিয়ার সব মানুষ আরবিতে কথা বলবে, এই ধরনের কথাবার্তা সবাই প্রচার করেন। তো তাদের সামনে আপনি যদি কোনো কারণে যেখানে হায়ের উচ্চারণ আলহামদুলিল্লাহ, এই যে হা, এইভাবে যদি নর্মালি বলেন আলহামদুলিল্লাহ, বলা হয় নাই,
জান্নাতে যাইতে পারবে না, তুমি একমাত্র হায়ের উচ্চারণ করতে পারো না, আইনের উচ্চারণ করতে পারো না। তো এরকম কয়েকজন লোকজন আসলো, আমি তাদেরকে জিজ্ঞেস করলাম, আচ্ছা বাবা তোমরা তো বলো তো, এই যে তোমরা এইগুলো নিয়ে বাড়াবাড়ি করছো, 1400 বছর আগে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ ইসলাম যখন এলেন 570 খ্রিস্টাব্দে আরব দেশে, আরবি হরফ বা বর্ণমালা কয়টা ছিল বলো তো? এখন সঙ্গে সঙ্গে মুখ হয়ে গেল। আমি বললাম যে তোমরা যে কথাগুলো বললো, আজকে যে কোরআন শরীফটা লেখা হচ্ছে, এটা কত খ্রিস্টাব্দে এই প্রথম এই বর্তমান যে ফরম্যাটটা আছে এই ফরম্যাটটা ছিল, বা এই ফরম্যাটটা মানে তৈরি হয়েছে, বলতে পারবে না। এরকম অনেক কিছু আছে আমাদের দেশে, যেমন আওয়ামী লীগ ফিরে আসবে না, ওটা আসবে না, ওটা আসবে না, রাজ্যের দুনিয়ার ইতিহাস সব নিয়ে আসলো। কিন্তু যে ইতিহাসটা তাদের জানা দরকার, যে বিষয়টি তাদের জানা দরকার, যে একটা মানুষের রাজনীতির যে বোধ বুদ্ধি কেন এবং কিভাবে আসে, কেন একটা মানুষ আওয়ামী লীগ করে, কেন একটা মানুষ জামাত করে, কেন একটা মানুষ এনসিপি করে, এই যে ডিফারেন্ট যে তার চিন্তা ফিলসফি, এটা মানুষের হৃদয় মন মস্তিষ্ক থেকে কেন এবং কিভাবে আসে, এই জিনিসটা আমি আজ পর্যন্ত কারোর সাথে আলাপ করে, যাদের সাথে আলাপ করছি, কেউ বলতেই পারে না। জানি এই ধরনের একটা প্রশ্ন যে আপনি আওয়ামী লীগ কেন করেন, বলেন আওয়ামী লীগ যখন করেন তখন আপনার মস্তিষ্কের মধ্যে কি ধরনের যাকে বলা হয় রসায়ন হয়, তারপর বিএনপির কথা শুনলে আপনার মস্তিষ্কের মধ্যে কি ধরনের রস পড়ে, চোখের কি সমস্যা, পর্দা কিভাবে নাচে, এই কথা বললে চিন্তা করে যেটা বেকুব এই ধরনের একটা প্রশ্ন হলো। বিএনপির কথা শুনলে আওয়ামী লীগের লোকজনের রাগ হবে, আওয়ামী লীগের কথা শুনলে বিএনপির লোকজনের রাগ হবে, এটা তো স্বাভাবিক। কিন্তু এর মধ্যে যে মনস্তাত্ত্বিক, সাইকোলজি, বিজ্ঞান, রসায়ন, ফিজিক্স, কেমিস্ট্রি আছে, এবং এটার ভিত্তিতেই ভবিষ্যৎ রাজনীতি নির্ধারিত হয়। এই বিষয়গুলো নিয়ে আমাদের যারা রাজনীতির ময়দানে বক্তব্য দেই, আমরা প্রায় সবাই এই বিষয়গুলো জানি না। না জানার কারণে এই কোনোদিন আওয়ামী লীগের লোকজন বলতো তারেক রহমান মরে গেলেও বাংলাদেশে আসতে পারবে না, বিএনপি শেষ, কিয়ামত পর্যন্ত আসতে পারবে না। এখন বিএনপি, তারেক রহমান কেন ক্ষমতায় বলেন, আওয়ামী লীগ কোথায়? যে কারণে তারেক রহমান ক্ষমতায়, একই কারণে ভবিষ্যতে শেখ হাসিনা ক্ষমতায় আসবে, এবং একই কারণে ভবিষ্যতে জয়, পুতুল, ববি এরাও ফিরে আসবে। এবং এই যে ধারাবাহিকতা, সেই ধারাবাহিকতার কারণে আপনি চিন্তা করেন কত হাজার বছর আগে মুসা নবীর জমানাতে যে ফেরাউন নীল নদের মধ্যে ডুবে মরেছে, সেই লাশ কঙ্কালটি ফ্রান্স আনবে মিশর থেকে পরীক্ষা করার জন্য, জাস্ট একটা ল্যাবরেটরি টেস্ট। কিন্তু মিশর বলছে যে নো, তোমরা আমাদের দেশের রাজাকে নিচ্ছ, ইতিহাসের সবচেয়ে সেরা রাজাকে নিচ্ছ, ফেরাউন রামসিস দ্য গ্রেট। কাজেই তাকে অভ্যর্থনা জানাতে হলে তোমাদের এয়ারপোর্টে এসে তোমাদের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া মিতেরা, ফ্রান্সের প্রেসিডেন্ট, তাকে রিসিভ করতে হবে, রাজুকেও স্যালুট দিয়ে রয়্যাল গার্ড দিয়ে তাকে গ্রহণ করতে হবে, এবং তাকে আবার সেই রয়্যাল গার্ড দিয়ে মিশরে পাঠাতে হবে। এটা যদি রাজি হও তাহলে মিশর পাঠাবে, আদারওয়াইজ পাঠাবে না। ফ্রান্স রাজি হয়েছে এবং সেই ঘটনা ঘটেছে, এবং আমি নিজে সেই দৃশ্য ভিডিও ফুটেজ দেখার সৌভাগ্য আমার হয়েছিল। এই কাজ মিশর কেন করলো? একটা কঙ্কালের সাথে তার রাজকীয় ব্যবহার করতে হবে, এই যে আনুগত্য। আমরা বাংলাদেশে বসে মানে ফেরাউনকে এত গালাগালি করি। আমি যখন প্রথম মিশরে গেলাম ওদের স্টেট গেস্ট হিসাবে, এয়ারপোর্টে আমাকে যে রিসিভ করতে এলো, আমি তাকে সবাইকে জিজ্ঞেস করলাম যে তোমাদের মহাকালের ইতিহাসে তোমরা সবচেয়ে ফাদার অফ নেশন বলো, বা যাকে সবচেয়ে বড় রাজা মনে করো, সম্রাট মনে করো, হুইজ হি, কে সে? সে বললো রামসিস দ্য গ্রেট, ফেরাউন রামসিস দ্য গ্রেট। একটু বুঝেন যে আমরা যে গালাগালি করি, ওরা তাকে জাতির পিতা হিসেবে মান্য করে। তো অথচ সেই মিশরে যে তেলাওয়াতের যে প্রথা, আজকে যে আমরা আধুনিক তেলাওয়াত করি, এটা মিশরে শুরু হয়েছিল। সেই তেলাওয়াত, ফেরাউন দেশে সেই তেলাওয়াত নিয়ে আমরা এই দুনিয়াতে কাণ্ড কারখানা করে ফেলি। এখানে হাত কেন বাঁধলাম না, এখানে টান কেন দিলাম না, এখানে গুজু কেন হলাম না, এই হলো আমাদের বাঙালির অবস্থা। এনিওয়ে, যেটা বললাম, রাজনীতিতে আওয়ামী লীগের যে উপস্থিতি, এটি বর্তমান প্রেক্ষাপটে অপরিহার্য, এবং আগামী রাজনীতি যে শেপ, আগামী রাজনীতির যে একটা স্থিতি, আকার এবং আকৃতি, এ পুরোটাই নির্ভর করছে আওয়ামী লীগের উপরে। টুডে অর টুমরো, এই যে পার্লামেন্ট চলছে, পার্লামেন্টের মধ্যে মানে ভিতরে কি হচ্ছে জানি না, বাইরে থেকে সবাই বলছে এটা হলো মানে আমি এবং মামুদের পার্লামেন্ট। এখানে যে বিরোধী দল যারা আছে, এরা সব সাজানো গোছানো মেকি,
এরা সবাই একই ভাষায় কথা বলে এবং একটা সমঝোতার পার্লামেন্ট। এবং খোদ পার্লামেন্টের যারা সংসদ সদস্য আছেন, সরকারি দলের আছেন, বিরোধী দলের আছেন, তারাও ঠিক একই অভিযোগ করছেন যে এখানে যা কিছু হচ্ছে মক পার্লামেন্ট হচ্ছে, এটা সাজানো গোছানো পার্লামেন্ট হচ্ছে, এটা যে কোনো সময় বুমেরাং হতে পারে যে কোনো পক্ষের জন্য। যারা বিরোধী দলে আছেন তারা প্রচন্ড রকম ইমেজ সংকটে পড়ছেন এবং সেই ইমেজ সংকট কাটানোর জন্য তারা নানা রকম আবল তাবল কথা বলছেন।